স্বাগত। আমি সুলতানা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজন কোন পথে বাংলাদেশ এই অনুষ্ঠানটিতে। এবং আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন, আপনারা এক ঝলক এর মধ্যে দেখে ফেলেছেন, আমার সঙ্গে রয়েছেন প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, রয়েছেন সাংবাদিক শাহজাদা পারভিন, এবং আমি আছি সুলতানা রহমান। নিজের নিজের জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে, এই দেশের প্রতি ভালোবাসার থেকে আপনারা ঐক্যবদ্ধ হন। আমার দেশের 1 ইঞ্চি মাটি যা আমরা 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি, যে মাটির রক্ত রঞ্জিত হয়েছে আমার দেশের 4 লাখ নারীর ধর্ষণের রক্তে, সেই দেশের 1 ইঞ্চি জমি আমরা বাংলাদেশের মানুষ হাতছাড়া হতে দেব না। আমাদের স্বাধীনতা অত্যন্ত প্রিয়, আমাদের সার্বভৌমত্ব আমাদের গর্ব। কেউ, কোনো শক্তি, কোনো বিদেশি শক্তি, তা যত শক্তিশালী হোক না কেন, তারা আমাদের কাছে ঘেঁষতে পারবে না। আমরা যেভাবে 71 ঐক্যবদ্ধ হয়েছিলাম, পাকিস্তানি শত্রুকে পরাজিত করেছি, ঠিক একইভাবে এখন যারা আমার দেশের দিকে লালসার দৃষ্টি দিচ্ছে, লোভ করছে, তাদের সেই ওই লালসার দৃষ্টি আমরা আজকে বাংলাদেশের সামনে সেই প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশ অখণ্ড থাকবে কি থাকবে না। বাংলাদেশের ভেতর থেকে যে করিডোর দেওয়ার প্রস্তাব কিংবা সিদ্ধান্ত হয়েছে, যদিও এখন এ নিয়ে সরকার ভিন্ন ভিন্ন রকম কথাবার্তা বলছে, কিন্তু আমরা এরই মধ্যে জেনে গেছি সবাই একই সুরে কথা বলছে যে বাংলাদেশের ভেতর থেকে কোনো করিডোর দেওয়া হলে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের অস্তিত্বই বিপন্নতার মুখে পড়বে এবং বাংলাদেশ অখণ্ডই থাকবে না, বাংলাদেশ টুকরো টুকরো হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে বিএনপির প্রধান তারেক রহমানও কিন্তু আজকে একটি স্পষ্ট অবস্থান নিয়েছেন। সবগুলো রাজনৈতিক দল এরই মধ্যে বক্তব্য বিবৃতি দিয়েছেন, কিন্তু আমরা জানি গত বছর ধরেই শেখ হাসিনা বারবার করে বলে আসছিলেন যে তিনি ক্ষমতায় থাকতে পারেন যদি তিনি বাংলাদেশকে বিক্রি করে দেন, বাংলাদেশের ভূখণ্ড কারোর জন্য ব্যবহার করতে দেন, তাহলে তিনি আবারও ক্ষমতায় থাকতে পারেন। কিন্তু তিনি বঙ্গবন্ধুর কন্যা, সেটা তিনি করতে রাজি নয়। আজকে তার কথাটি সত্য হচ্ছে কিনা, কারণ সবগুলি রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে যেভাবে অবস্থান নিয়েছে, তাতে করে আবারও প্রশ্ন দেখা দিয়েছে যে আমরা কি আবারও পারবো, আমরা যে পরিমাণ বিভক্ত, সেই বিভক্তিকে পাশে রেখে শুধু জাতির প্রশ্নে, দেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কি আবারও 71-এর মতো কাঁধে কাঁধ মিলিয়ে দেশ রক্ষায় ঐক্যবদ্ধ হতে পারবো? জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার কাছে প্রথমে এই প্রশ্নের উত্তর জানতে চাই। ধন্যবাদ। প্রথম বিশ্বযুদ্ধ উত্তরকালে বিশ্ব মানচিত্র পাল্টে গিয়েছিল ড্রামাটিক্যালি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তরকালে একই রকম ভাবে আবারও রিড্রন হয়েছিল বিশ্ব মানচিত্র। 90-এর গ্লোরিয়াস রেভলিউশনের পরে, অর্থাৎ পূর্ব ইউরোপের পতন, সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়া এবং নতুন করে 15টি রাষ্ট্রের বিশ্ব মানচিত্রে জায়গা করে নেওয়া, এই বিষয়গুলো আপনার এক একটা পর্বে আমরা দেখেছি কার্যকর হতে। আবার একটা সময় এসছে আপনার এই ট্রাম্প এরাতে তিনি নিজেই যখন আপনার পানামা খাল, কানাডা এবং গ্রিনল্যান্ডের নিরিখে যে বক্তব্য হাজির করেছেন, তা নতুন করে বিশ্ব মানচিত্র রিড্র করবার একটা ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে। এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র আপনার মিয়ানমার, যাদের সঙ্গে আমাদের সীমান্ত ছিল, এই মুহূর্তে এখন আর সেই স্থল সীমান্ত নেই, কারণ মাঝখানে একটা নন স্টেট এন্টিটি নিজেদের জায়গা করে নিয়েছে। এটি হচ্ছে আপনার আরাকান আর্মি নিয়ন্ত্রিত রাখাইন প্রভিন্স অফ মিয়ানমার। রাইট, সেটি তো আমরা দেখলামই। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি স্বীকারও করে নিয়েছেন যে এটা বহির শক্তির হাতে চলে গেছে। তার মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই মুহূর্তে আসলে নেই, এটি আমরা সবাই জানি, তাই না? তাহলে যে প্রশ্নটি আমার আপনার কাছে থাকছে, যেহেতু আমার স্বাধীনতা সার্বভৌমত্ব এখন হুমকিতে, শাহজাদা পারভিন, প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই। যেহেতু স্বাধীনতা সার্বভৌমত্ব আমার হুমকিতে, সেই ক্ষেত্রে আমাদের বলা হয় যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমাদের সেনাবাহিনী, তারা কি করছে, এই সরকার কি করছে? যেটি জনাব কলিমুল্লাহ বললেন যে আমাদের একটি ভূখণ্ড নাই আমাদের, আসলে এটি কেউ স্বীকার করুক আর মানে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে বহির্শক্তি নিয়ন্ত্রণ করছে, এটি তিনি কূটনৈতিক ভাষায় বলেছেন। কিন্তু মানে সরাসরি আমরা যদি বলি, আসলে আমাদের একটি অংশ মিয়ানমার সীমান্ত আমাদের আর নেই, এটি আরাকানের দখলে চলে গেছে। তার মানে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আক্রান্ত হয়েছে, আমরা এরই মধ্যে আমাদের ভূমির দখলও হারিয়েছি। সেক্ষেত্রে আমার সরকার কি করছে, আমার সেনাবাহিনী কি করছে, কিংবা আমার সেনাবাহিনীর দরকারই কি, যে সেনাবাহিনী আমার আমার সীমান্ত রক্ষা করতে পারছে না? ধন্যবাদ সুলতানা স্যার, সুন্দর করেই বলেছেন যে বিষয়টা, বর্তমান যে পরিস্থিতিটা। আপনি এর আগে আপনার সঙ্গে একটা শো করেছিলাম, সেখানে কিন্তু আমাদের সেনা প্রধান ওয়াকারুজ্জামান উনি কিন্তু বলেছিলেন
যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্নের দিকে যাচ্ছে, সবাইকে উনি সতর্ক করেছিলেন এবং বলেছিলেন যে এরপরে বলবেন যে আমি আপনাদেরকে সতর্ক করিনি। উনি কিন্তু করেছিলেন। এবং এর মধ্যে আমরা যখন দেখলাম যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি বললেন যে বাংলাদেশের সীমান্ত বহিঃশক্তির নিয়ন্ত্রণে চলে গেছে, বাংলাদেশের নিয়ন্ত্রণে নাই। এরপরে থেকে যখন মানে নিউজ হওয়া শুরু করলো, বা এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে এখন তো টেলিভিশনে আসলে ওইভাবে নিউজ আমরা দেখছি না, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা যখন খুব ঝড় তুললো, তখন এক একজন করে বলছেন যে, যেমন প্রেস সচিব বলছেন যে না, গতকালকে উনি সংবাদ সম্মেলনে বলেছেন যে না, এটা এখনো কোনো চুক্তি হয়নি। আজকে যিনি নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন, সেই আমরা শুনছি যে উনি মার্কিন নাগরিক, সেই একজন মার্কিন নাগরিকের হাতে আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে। তিনি বলছেন যে না, এখনো কোনো চুক্তি করা হয়নি। কিন্তু ওনারা মুখে বলছেন চুক্তি করা হয়নি, কিন্তু বাস্তবতা কিন্তু সেটা না। স্যার বলেছেন যে এটা অলরেডি আমরা হারিয়ে ফেলেছি। এবং আপনি দেখেছেন যে কয়েকদিন আগে আরাকান আর্মিরা অস্ত্র সহ এসে বাংলাদেশের মধ্যে ঢুকে, সীমান্তে ঢুকে তারা জলকেলি খেলেছে। এর দৃশ্য কিন্তু আমরা দেখেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখবেন যে এটি মানে যথেষ্ট ভাইরাল হয়ে গেছে, যে সেই দৃশ্য যে তারা এসে বাংলাদেশের সীমান্তের মধ্যে জলকেলি খেলছে। তো সেখানে আমাদের সীমান্ত আসলে আসলে তো নাই, আমাদের হাতে নাই, এবং সরকার সেটি কোনো বিষয়ই তো আমাদেরকে জানতে দিচ্ছে না। আপনি জানেন এর আগে সেন্ট মার্টিনে যাওয়া বন্ধ করে দিয়েছে। কি অপরাধে অজুহাতে? অজুহাত হচ্ছে যে প্রবাল দ্বীপ এটি দেবে যাচ্ছে। তো আপনি বলেন যে এত বছর সেন্ট মার্টিনে প্রবাল দ্বীপে কিছুই হইল না, এখন নাকি দেবে যাচ্ছে, এটি তো একটি অজুহাত। এবং এভাবে করে সেন্ট মার্টিনকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলা, অলরেডি সেন্ট মার্টিন বিচ্ছিন্ন হয়ে গেছে। আরাকান আর্মিরা আমাদের যে সীমান্ত, সে সীমান্তে অলরেডি তারা তাদের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। এখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আসলে তো নাই। এবং মানে দেখেন, আমরা কোনো কিছু হলে আমরা ভারতের দিকে লং মার্চ করি, আপনারা করেন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু এখানে যে আরাকান আর্মিরা যে দখলে নিয়ে নিয়েছে, আমাদের রাজনৈতিক দলগুলো তো এখনো পর্যন্ত আমি দেখলাম না যে কোনো রাজনৈতিক দল এটিকে, হ্যাঁ বলছেন যে বাংলাদেশ গাজা হবে না, এটা হবে না, ওইটা হবে না, হতে দেওয়া হবে না, কিন্তু ওইভাবে কিন্তু কঠোর অবস্থানে কাউকেই দেখছি না। এবং মানে একটা যদি মানে কেউ ঘোষণা দিত যে চলেন আমরা মানে রোড মার্চ করি বা লং মার্চ করি টেকনাফে বা ওই সীমান্ত এলাকায়, সেটি কিন্তু কেউ বলছে না। এবং সবাই মোটামুটি বলছে যে না, এটা আলোচনা ছাড়া, আসলে আলোচনা ছাড়া এটা তো দেওয়া, স্যার এটা ভালো বলতে পারবেন যে এটা কিভাবে দেওয়া সম্ভব। এটা তো মানে বাংলাদেশের জনগণ এর মালিক, বাংলাদেশের মালিক তো বাংলাদেশের জনগণ। তো সেই জনগণকে না জানিয়ে এভাবে তারা যে দিয়ে দিচ্ছে, অলরেডি তো স্যার বললেন যে হাতছাড়া। এবং আমাদের যে উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা সাজেদা, নিরাপত্তা উপদেষ্টা তিনি আজকে বলেছেন যে এই যে মানবিক করিডোর আমরা দেইনি, আলোচনা হয়েছে, চুক্তি হয়নি। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, এরা এক এক সময় এক এক কথা বলছে কেন? এর আগে দেখুন প্রধান উপদেষ্টার যেই প্রেস সেক্রেটারি তিনি বলছেন যে জাতিসংঘ বা কারোর সঙ্গে কোনো আলোচনা হয়নি, প্রধান উপদেষ্টা। হ্যাঁ, এদিকে এদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের, রাইট? তো এরা এরকম ঢাক ঢাক গুড়, হ্যাঁ, এসব এসব করছে কেন? এটা তো কোনো ছোটখাটো বিষয় নয়। বাংলাদেশের সব মানুষ আমার ধারণা এই প্রশ্নে মানে অভিন্ন থাকবে। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ। ধন্যবাদ। দেখুন, আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা এবং হাই রিপ্রেজেন্টেটিভ খলিল মহোদয়, তিনি, আমি যে পূর্বতন বিশ্ববিদ্যালয়ে প্রো উপাচার্য এবং অ্যাক্টিং উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছি, আপনার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, এই প্রতিষ্ঠানটি প্রায় 56টি প্রতিষ্ঠানের আমব্রেলা। সেনানু বিমান বাহিনীর যতগুলো প্রশিক্ষণ প্রতিষ্ঠান আছে মূলত এর অভিভাবকদের চলে। এবং সেখানে গিয়ে তিনি বক্তৃতা করতে গিয়ে এই আপনার বাক্য বিন্যাস করেছেন। এখন ধরুন, তারা খুব ভালো করে জানেন যে এটা একটা হট পটেটো, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আপনার এমন ভাবে বিষয়টা নিয়ে কথাবার্তা বলছেন যে এটা সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ ইতিমধ্যে আমাদের বাংলাদেশে বর্তমানে সক্রিয় সবচেয়ে বড় রাজনৈতিক দল, তার অন্যতম কর্ণধার তারেক জিয়া, তিনি বলেছেন যে একটি নির্বাচিত সংসদ ছাড়া এই বিষয়ে আপনার সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এবং এই বিষয়টি বলে তিনি কিন্তু সরাসরি এই যে চিন্তা ভাবনা, পরিকল্পনা, ধরি মাছ নাছুই পানি, এরকম একটা স্ট্র্যাটেজি নিয়ে কার্যকর করে ফেলা আপনার এই যে করিডোর, যেটি সংস্থাপনের আহ্বান জানিয়েছিলেন, অনুরোধ করেছিলেন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল মিস্টার গুতারেস যখন এসেছিলেন, রোজার সময় তিনি ইফতার করলেন প্রায় 1,00,000
রোহিঙ্গা জি, অধিবাসীদের সঙ্গে জনাব কলিমুল্লাহ, আমি একটু তারেক রহমানের বক্তব্যটা শুনে আসতে চাই যে তিনি, কারণ এটি একটা আমার মনে হয় ভেরি সিগনিফিক্যান্ট একটি খুব তাৎপর্যপূর্ণ তার বক্তব্যটি, যে করিডোর প্রসঙ্গে তিনি যে অবস্থান নিয়েছেন এবং যে বক্তব্য দিয়েছেন, আমি একটু তারেক রহমানের বক্তব্যটি শুনবো। বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি, এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি। দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা এই মুহূর্তে সেই বিতর্ক আমি তুলতে চাই না। তবে দেশের স্বাধীনতা প্রিয় জনগণের কে মনে করে করিডোর, স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। এই ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম, এটাই রীতি। আমাদের বক্তব্য স্পষ্ট, বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। কারণ মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। আপনার খুবই খুবই শক্ত শক্ত কিন্তু তার বক্তব্য, খুবই স্পষ্ট বক্তব্য, সবার আগে বাংলাদেশ, কোনো বিদেশির স্বার্থ রক্ষার দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারের নয়। এর চেয়ে স্পষ্ট করে আর কি বা বলবেন একজন রাজনীতিবিদ? আমরা জানি এর চেয়ে স্পষ্ট করে শেখ হাসিনা বলেছিলেন, তিনি বলেছিলেন যে আমি যদি বাংলাদেশের অংশটি দেই, আমি শেখ হাসিনার বক্তব্যটি শুনে আসি, কারণ আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তার বক্তব্যটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। আমাদের বারবার এর সঙ্গে বর্তমান পরিস্থিতি রিলেট করার দরকার রয়েছে, কারণ শেখ হাসিনা কিন্তু গত 2-3 বছর ধরে বারবারই এই কথাটি বলেছেন। তিনি বলেছেন যে আমি জনগণের উপর ভরসা রাখি, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি দেশ বিক্রি করতে চাই না, আমি আমার দেশের ভূখণ্ড অন্য কারোর জন্য ভাড়া দিতে চাই না। তিনি কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন। আমি একটু তার বক্তব্যটিও শুনে আসবো। মাটির দ্বীপ বিক্রি করার মুচলেখা দিয়ে আসতে চাই। আমি এটুকু বলতে পারি যে আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। ওই গ্যাস বিক্রির মুচলেখা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। আর এখনো যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই, আমি জানি সেটা, কিন্তু আমার দ্বারা সেটা হবে না। শেখ হাসিনার দ্বারা সেটি যে হয়নি, তিনি সেটি যেমন প্রমাণ করেছেন, তেমনি আজকে তারেক রহমানও তার বক্তব্যে স্পষ্ট করেছেন। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ। ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের কম বেশি সকল রাজনৈতিক দল, কি ডান কি বাম কি সেন্ট্রিস্ট মধ্যপন্থার, সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে সোচ্চার। এক ধরনের জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে। সুতরাং এই অবস্থা দেখে আপনার অন্তর্বর্তী সরকারের মুখপত্র যারা, তারা কিন্তু এখন প্রমাদ গুনছেন এবং আপনার পাবলিক স্টেটমেন্ট ইস্যু করতে গিয়ে পিছু হচ্ছেন, এক ধরনের ধূম্রজাল তৈরির চেষ্টা করছেন, যেটি আমার কাছে মনে হয়েছে দুর্ভাগ্যজনক। জি, শাহজাদা পারভিন, আপনার কাছে কি মনে হয় তারেক রহমান তার বক্তব্যে খুবই স্পষ্ট করেছেন যে তাদের অবস্থানটি কি হবে? হ্যাঁ, শুনবো না, মানে আজকে ওনাদের পক্ষ থেকে ক্লিয়ার কাট বলেছেন, কিন্তু এই কথা তো আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তো অনেক আগে থেকেই শুনে আসছিলাম যে এই এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি হবে, তাকে অফার দেওয়া হয়েছে। এবং তার আগে আমি আপনাকে আরেকটা কথা বলি, এটি স্যার এখানে আছেন, এটা 2020 সালের কথা। স্যার আমাদের ক্লাসে আন্তর্জাতিক রাজনীতির যে ক্লাসটা ছিল, সেই ক্লাসে কিন্তু এই জিনিসটা বলেছিলেন যে বাংলাদেশের মানচিত্র পরিবর্তনের একটা চক্রান্ত হচ্ছে, সেটা এভাবে। এটা কিন্তু আমরা 20 সালে স্যারের কাছ থেকে আমরা ক্লাসে এটা শুনেছিলাম। এবং সেই ধারাবাহিকতায় যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সময় আমরা বক্তব্যে শুনেছি, তখন থেকেই কিন্তু বিষয়টার মধ্যে আমরা কিছুটা বুঝতাম যে এরকম কিছু একটা হতে যাচ্ছে। এবং দেখেন, শেখ হাসিনা বারবার বলেছেন কিন্তু যে উনি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে ব্যাপারটা সবসময় বলেছেন যে কিছু মানুষের জন্য এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে এবং বিদেশিদের স্বার্থ রক্ষা করার জন্যই তারা আসলে কাজ করছে। বিভিন্ন সময় কিন্তু বলেছেন। এবং অনির্বাচিত সরকার, কোন জনগণের নির্বাচিত সরকার এটি করতে পারে না এবং করবে না, তবে অনির্বাচিত কোন সরকার তারা এই কাজটি তারা করবেন। এবং এই চক্রান্ত আপনি জানেন 2007 সাল থেকেই চলে আসছে।
এবং 2007 সালে 2012 সালে আমি সৈয়দ আশরাফুল ইসলামের একটি ইন্টারভিউ করেছিলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন উনি। 2012 সালে আমাকে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে 111-এর কুশীলবরা কিন্তু বসে নেই, তাদের চক্রান্ত কিন্তু চলছে। সেই সময় থেকে এটা কিন্তু আসলে তারা বসে নেই, তারা কিন্তু তাদের চক্রান্ত পেছনে চালিয়ে গেছে। আমরা বুঝতে পারিনি, সাধারণ জনগণ এখন বুঝতে পারছে। শেখ হাসিনা যে বারবার বলে গেছেন যে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমি বঙ্গবন্ধুর কন্যা আমি বিক্রি করে ক্ষমতায় থাকবো না, এই ক্ষমতা আমি চাই না, উনি কিন্তু তা প্রমাণ করেছেন। আজকে আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। এখন বিএনপি এগিয়ে আসছে, আসলে এটা দরকার যে বাংলাদেশে আমরা ভারতে কি দেখি, দেশের সাথে সব দলগুলো এক কাতারে এসে তারা দেশের ব্যাপারে সিদ্ধান্ত নেয় এবং প্রতিবাদ করে। বাংলাদেশের ব্যাপারেও আসলে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত এই একটি প্ল্যাটফর্মে এসে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করা। এবং আমার মনে হয় যে সেদিন আর দূরে নয় যে আমরা এই বিষয়ে সবাই এক প্ল্যাটফর্মে এসে দেশের স্বার্থে সবাই এক হবেন। রাইট, আমার মনে হয় আমি একটু দেখি ওই যে কি নুরু, তারও একটি বক্তব্য আছে। নিয়ে খেলবেন না, এই মামলাবাজ এরা হচ্ছে নব্য দুর্বৃত্ত। দেশের স্বাধীনতার আলোচনা চলছে, সরকারকে বলবো ওইখানে ফুল স্টপ মারেন, আগুন নিয়ে খেলবেন না। এই মামলাবাজ এরা হচ্ছে নব্য সরকারকে বলবো ওইখানে ফুল স্টপ মারেন, আগুন নিয়ে খেলবেন না। মানে তারা বলতে চাচ্ছে যে নুরু এখানে বলছে যে আগুন নিয়ে খেলবেন না, সরকার যেখানে বলছে যে তারা করিডোর দেবে ওইখানে ফুল স্টপ হতে বলছে, বুঝতে পেরেছেন? এটা তো নুরুদের আন্দোলনের ফসল, এই সরকার তো নুরুদের আন্দোলনের ফসল। আসলে তারাই তো এই সরকারকে এনেছে। এই যে এবং এই যে মানে মেটিকুলাসলি ডিজাইন, এই ডিজাইনের অংশ তো তারাও ছিল এবং তারা তাদের এই যে চক্রান্ত এগুলো তারা অনেকটাই জানতো। এখন তারা এসে আসলে, তবে হ্যাঁ এটা ভালো যে দেশের স্বার্থে তারা এক হতে চাচ্ছে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে বাংলাদেশের প্রত্যেকটা জনগণের উচিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে বিপন্ন না হয় সেদিকে কাজ করা। শাহজাদা ঠিকই বলেছেন যে ধরেন এই নুরুদের আন্দোলনেরই ফসল তো এই সরকার, তো তারাও তো এখন এই করিডোরের মানবিক করিডোর মানে সুন্দর শব্দ দিয়ে বলা হচ্ছে, আসলে তো এর পিছনে অনেক কিছু অনেক ইয়ে আছে। তো নুরুদের এই ভূমিকা আপনি কি চোখে দেখছেন? দেখুন, আমাদের আলমা মাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি ডাকসুর নুরু একদিনে তো আজকে এই যে অবস্থানে আসেননি, একটা লম্বা পথ পরিক্রমার মধ্য দিয়ে আজকে জাতীয় পরিচিতি অর্জন করেছেন, তার দল গঠন করেছেন এবং তিনি আপনার পরিষ্কার বক্তব্য হাজির করেছেন। আই স্যালুট হিম এবং আই স্যালুট তারেক রহমান এবং অন্য সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আগে পরে এই অবস্থান নিয়েছেন। আসলে সবার উপরে দেশ মাতৃকা আছে বলেই আমরা দেখুন এই 5ই আগস্টের আন্দোলনে অনেক আওয়ামী লীগের লোকজনও কিন্তু জড়িত ছিল, কারণ যেভাবে করে মানুষ মারা যাচ্ছিল, ছাত্ররা নিহত হচ্ছিল, এটি কেউ মানতে পারেনি। বাংলাদেশের মানুষ কোনোদিনও অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, তাই না? সুতরাং কেউ মানতে পারেনি। ফলে অনেককেই আমি দেখছি তারা কিন্তু এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। আমি আরো 2-একজনের বক্তব্য শুনবো। এখন নতুন করে একটা গোদরের উপর বিস্ফোরণের মতো বলে যে এখন করিডোর দেবো, এমনি রোহিঙ্গাদের নিয়ে আমাদের ভারাক্রান্ত আমরা। তার মধ্যে যদি আপনি আবার মিয়ানমারের সাথে আমার একটা সুদূর প্রসারী একটা সংঘাত ভুল বুঝাবুঝি লাগিয়ে দেন ভারত পাকিস্তানের মতো, তখন আমরা যাবো কোথায়? আমার দেশের সমস্যা আমার দেশের মানুষ থেকে লুকানোর তো কোনো যুক্তি নেই। যে যাদের সাথে যাদের প্যাসেজ দেওয়া হচ্ছে, করিডোর দেওয়া হচ্ছে, তারাই রোহিঙ্গাদের বাড়িঘর এখন আক্রমণ করতেছে। তো জাতিসংঘের মহাসচিব নেপিডোতে গিয়ে তাদের জেনারেলদের সাথে কথা বলে না কেন? তারাই তো এখানে পাঠিয়েছে। তুমি ইউক্রেনে $300 বিলিয়ন দিবে, $3 বিলিয়ন দিলে রোহিঙ্গারা বাড়িঘর সব হয়ে যায়। ইভেন কি আমেরিকান প্রেসিডেন্ট যদি কোনো যুদ্ধে যাত্রা করতে হয়, সে আগে অর্ডার দিয়ে তারপর সাথে সাথে সিনেট থেকে সেটা অ্যাপ্রুভাল নিতে হয়। করিডোরটা হয় কোথাও যদি ধরেন মানুষ আটকা পড়েছে, দুটা ফ্রেন্ডলি, ইন বিটুইন দ্য ফ্রেন্ডলি আরেকটা কোনো একটা শত্রুপক্ষের মাঝামাঝি পড়ে গেছে, তো সেখানে যদি শত্রুপক্ষকে বুঝিয়ে সুঝিয়ে যে তোমরা ভাই, ওরা তো একদম নিরীহ, বাচ্চা কাচ্চা আছে, মেয়েরা আছে, বৃদ্ধ শিশু, ওখানে কোনো যোদ্ধা নাই, ওদের একটু সাপ্লাই লাইনটা দেওয়ার জন্য একটা করিডোর পক্ষে নিয়ে আর এখন আর্মির বিরুদ্ধে যুদ্ধের লিপ্ত করিয়েছে। এখন তারা সুযোগ পেয়েছে, ওরা যখন উগ্র হয়ে অন্যদিকে চলে গেছে, ওই যে তান্ডুয়ের দিকে গেছে, সিটুয়ের দিকে গেছে, এখানে এদের বাড়িঘরে যারা আছে এদের বাড়িঘর পড়াচ্ছে, মারছে, তার জন্য এরা এদিকে চলে আসতেছে। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে আপনি কেমন করে আশা করেন যে করিডোরের মাধ্যমে তাদের ওখানে আপনি নিয়ে যাবেন, অভিবাসিত করবেন? জাতিসংঘ এখানে কিছুই করতে পারেনি এই পর্যন্ত। জাতিসংঘ মহাসচিব আমাদের দেশে আসে, এখানে এসে ইফতার করতে যায়, এই করতে যায়, সেই করতে যায়, আমাদের প্রধান উপদেষ্টা। তো জাতিসংঘের মহাসচিব নেপিডোতে গিয়ে তাদের জেনারেলদের সাথে কথা বলে না কেন? তারাই তো এখানে পাঠিয়েছে যে ভাই তোমরা এরকম লোকগুলি পাঠিয়েছো, তাদের ফেরত, তাদের সাথে এনগেজ করো, তাকে এনগেজ করে একটা রোডম্যাপ বের করো। আমাদের এখানে খামাকা রোহিঙ্গারা কি বলতে পারবে যে আমি চলে যাবো, তুমি আমার এখানে আসো?
বা বাংলাদেশ বলবে আমি তোমার ঠেলে পাঠাই দিতে পারবো। তো এখানে ভিজিট করা এগুলি এই বলকার তুর্ক আসতেছে, এই জাতিসংঘের অমুক আসতেছে, ওই জাতিসংঘের তমুক আসতেছে, এগুলি সব আমাদের এখানে আসা যাওয়া করে। আজ পর্যন্ত একটা রোহিঙ্গা তো যায় নাই, বরং আপনার এই যে ভার্সন আরও ভিতরে ঢুকতেছে। তার মানে হচ্ছে তুমি আমাদের এনগেজ না করে যারা রোহিঙ্গাদের এখানে পাঠানোর কারণ তাদের সাথে যে কথা বলো, তাদের সাথে নেগোশিয়েট করো, তাদের বলো ভাই এদের কখন আনবা, কীভাবে আনবা, কীভাবে আনতে চাবো, তোমাদের কী দরকার, বাড়িঘর দরকার কিনা। তাদের বাড়িঘর কিচ্ছু নেই এখানে, তাদের খাদ্য এই যে যাবে মানুষগুলো, এই লক্ষ লক্ষ মানুষ তো হবে না। সেই পদক্ষেপ যে করিডোর দিব, যে শর্তগুলির কথা বলছে, শর্তগুলি কী এটা প্রকাশ করতে হবে মানুষের কাছে। এই দেশের মানুষ তো এটা, তার কাছে আমার দেশের সমস্যা, আমার দেশের মানুষ থেকে লুকানোর তো কোনো যুক্তি নেই। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ এবং শাহজাদা পারভীন, আমার মনে হয় এখানে বক্তব্যটি খুবই স্পষ্ট, ক্লিয়ার, যে কি শর্তে করিডোর দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত মানুষকে বলা হয়নি। এবং তারা মিয়ানমার জান্তার সঙ্গে আলাপ আলোচনা না করে তারা আমাদের দিকেও চাপাচ্ছে জাতিসংঘ কেন, কি উদ্দেশ্যে। কারণ খুব স্পষ্ট জাতিসংঘ আমেরিকার বি টিম হয়ে কাজ করে, আমরা তো এটা জানি। এবং এই যে প্রশ্নগুলি তুলেছে সব মহল থেকে কিন্তু এই বিষয়গুলো আসছে, আমার মনে হয় অলরেডি একটা জাতীয় নেক্সাস আমাদের তৈরি হয়ে গেছে। শাহজাদা পারভীন। হ্যাঁ, অবশ্যই তৈরি হয়ে গেছে। এবং আপনি যে বক্তব্যগুলো শোনাচ্ছেন প্রত্যেকেই দেখছি যে মানে এটার বিরুদ্ধেই আসলে কথা বলছে। তো সরকার এর বিরুদ্ধে দাঁড়িয়ে কি এখন আসলে কি দিবে, মানে এটা সরকারকে আসলে ক্লিয়ার করতে হবে। তারা এক এক সময় এক একজন এক এক কথা বলছে। পররাষ্ট্র উপদেষ্টা একটা বলছে, প্রেস সচিব একটা বলছে, এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা যিনি তিনি আর একটা বলছেন। তো কারোর কথার সাথে কারোর কথার কিন্তু আসলে মিল দেখছি না। এখন এখানে সরকার প্রধান এখন যিনি আছেন, উনার জাতির সামনে বিষয়টা ক্লিয়ার করা উচিত খুবই দ্রুত। আসলে যত দিন যাবে বিষয়টি কিন্তু খুবই জটিল আকার ধারণ করবে এবং দেশের মানুষ কিন্তু রীতিমতো ফুঁসে উঠবে। বাঙালি জাতিকে কিন্তু কোনোভাবে এসব থেকে দমানো যাবে না। তো সরকারের উচিত খুব দ্রুত এ ব্যাপারে ক্লিয়ার করা এবং প্রধান উপদেষ্টার বিষয়টি ক্লিয়ার করা, আসল সত্যিটা কি সেটা জানানো। জি, নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার কি মনে হয় অলরেডি আমরা একটা ঐক্যমত্যে পৌঁছে গেছি? দেখুন, যে যার অবস্থান থেকে একই রকমের কনসার্ন কিন্তু ব্যক্ত করছেন। এটা দিয়েই প্রমাণিত হচ্ছে যে আপনার পরিস্থিতি, পরিবেশ, আমাদের বাংলায় যারা আমরা কথা বলি তাদের সবাইকে, আমাদের এই রাষ্ট্রের নাগরিক যারা, আপনার গোষ্ঠীর মানুষ যারা, তারাও কিন্তু সবাই এই বিষয়ে সোচ্চার, এতে কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে আপনার পায়ের নিচে যখন মাটিটা থাকবে না, খোলা আকাশের নিচে আপনাকে তো ঠাঁই পেতে হবে, তল পেতে হবে। এবং সবাই কিন্তু সবার অস্তিত্ব সংকটের সম্মুখীন হলে আপনার সচেতনতা তৈরি হয়। আমরা সেই রকম একটি পর্যায়ে এসে পৌঁছে গেছি। জি, এখন ধরেন উপায় কি আছে? আমরা তো বুঝতে পারছি যে এই সরকার যতই দিন যাবে আরো বেশি শক্তিশালী হতে থাকবে। সুতরাং মানে এই যে শাহজাদা যেমন প্রথমে বললেন যে একটা লং মার্চ করা, কাউকে না কাউকে তো আহ্বান করা, এটা রুখে দেওয়ার জন্য, তাই না? মানুষ বলতে শুরু করেছে, এটা একটা গুড সাইন। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম এরকম প্লাকার্ড দেখছি যে রাখাইন করিডোরকে না বলুন, না মানেন না, এসব আমরা দেখছি। কিন্তু দিন শেষে রাজপথের যেই মানে এই রুখে দেওয়ার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, সেটি কি, সেই ব্যাপারে তো আমরা কোনো অগ্রগতি কি দেখছি? শাহজাদা পারভীন। না, ওইভাবে আসলে এখনো দেখছি না। আপনি জানেন যে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি দেশের বাইরে আছেন। উনি 2-1 দিনের মধ্যেই দেশে ফিরে আসবেন। তো আমার মনে হচ্ছে যে হয়তো দেশে ফিরে আসার পরে রাজনৈতিক দলগুলো বসে আলোচনা করে। তবে বিষয়টি হচ্ছে যে এটি আসলে অনেক দেরি হয়ে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে যত দ্রুত পারা যায় এই বিষয়টি নিয়ে আসলে কথা বলতে হবে প্রত্যেকেরই। কিন্তু সরকারের তো আসলে ওইভাবে কিছু দেখছি না। তাদের তো এক একদিন এক এক ধরনের মানে নাটক মঞ্চস্থ হচ্ছে। আজকে আপনি দেখেছেন যে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি গাজীপুরে গিয়েছিলেন, সেখানে তিনি তার গাড়ি আক্রমণের শিকার হয়েছে। এখন কথা হচ্ছে যে উনি গাজীপুরে গেছেন, ওনার দলের নেতাকর্মীরাই কিন্তু জানেন না। এই বিষয়টি কিন্তু মানে খুবই রহস্যজনক কিন্তু বিষয়টা। তো তার উপরে হামলা হয়েছে, তার নেতাকর্মীরাই জানে না যে তিনি ওখানে গেছেন। তাহলে কারা তার উপরে হামলা করলো? অন্যদের তো জানার কথা না। আর ছাত্রলীগ বলেন, তারা তো আসলে পালায় জীবন বাঁচানোর অবস্থায় আছে। তারা কিভাবে সংঘবদ্ধ হয়ে এসে তার উপরে আক্রমণ করবে? বিষয়টি কিন্তু ইতিমধ্যে ফেসবুকে যথেষ্ট রকমের এটা নিয়ে কথাবার্তা হচ্ছে দেখছি। তো এবং সঙ্গে সঙ্গে ওখানে মানে বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্য, তারা একটি ভিডিওতে দেখলাম যে তারা ওখানে অলরেডি মজুদ আছে। তো এই জিনিসগুলো যত দ্রুত ওনারা করছেন, সে মানে এই বিষয়টি, বিশেষ করে যে বাংলাদেশের করিডোর দেওয়ার বিষয়টি, এটি কেন দ্রুততার সাথে সরকার করছে না?
এটা জি। কিন্তু মানুষ সন্দেহের চোখে দেখছে জি। যে না, না, তা তো এই অবশ্যই জায়গায় সন্দেহের চোখে তো অবশ্যই দেখছে। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ আমরা মনে হয় এই জীবনে একবারই একমত হতে পেরেছিলাম। সেটি হচ্ছে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে। এর বাইরে আমরা কোনোদিনও কোনো কিছুতে না সেই না না অর্থে একমত সুলতানা, হতে পারি না। হ্যাঁ। সুলতানা ৭১ কিন্তু সবাই এক হয়নি। না, তাহলে সবাই তো আজকের অবশ্যই এই এক হয়নি পরিস্থিতি দেখি জামাত আছে, হয় না। রাজাকাররা আছে, কিন্তু তারা হ্যাঁ সংখ্যায় অল্প ছিল। হ্যাঁ? কিন্তু একমত বলতে রাজনৈতিক দলগুলোর কথা আমি বলছি। একমত হয়নি বলেই তো আজও আমরা দেখি এই যে রাজাকারের নাতিপুতিরা আজকে বলে ৭১ মানি না, হ্যাঁ? আমরা কত সংবিধান মানি না, কত কিছু তো বলে, রাইট? একমত হয়নি। কিন্তু একটা একটা মেজরিটি মানুষ বাংলাদেশের মেজরিটি মানুষ। যে তারা অন্তত একমত হতে পেরেছিল। বড় রাজনৈতিক দলগুলো একই প্ল্যাটফর্মে আরো একবার আসতে পেরেছিল। সেটি হচ্ছে গিয়ে এরশাদ পতনের আন্দোলনে, রাইট? তো ৯০-এর গণঅভ্যুত্থানে। এখন মনে হয় আমরা দেখতে পাচ্ছি যে সবাই একই সুরে কথা বলছে। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ এই যে ভেদাভেদ ভুলে দেশের প্রশ্নে আমরা আরো একবার একমত হতে পারবো কিনা। রাজাকার যারা ছিল, যারা জামাত, যারা রাজাকার, যারা দেশ বিরোধী, যারা আমার স্বাধীনতা চায়নি, তারা কখনোই আমাদের অংশ ছিল না, হতে পারেওনি গত ৫৩ বছরে, যা এই ২৪-এ আমরা প্রমাণ আমরা পেয়েছি। তাদেরকে বাদ রেখে যারা স্বাধীনতায় বিশ্বাস করে, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের অখণ্ডতায় বিশ্বাস করে, তারা কি আমরা আবারও ঐক্যবদ্ধ হতে পারবো কিনা? দেখুন, যারা ৭১ ভিন্ন অবস্থানে ছিলেন, আজকে এই নতুন বাস্তবতায় তারাও কিন্তু ক্ষুব্ধ। তারা তাদের মতামত ব্যক্ত করছেন এবং এই যে পরিকল্পনাটি নিয়ে আপনার আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বা বিশেষ একটি লবির সঙ্গে আমাদের এই ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট যেটি হয়েছে সরকার পরিচালনা, তাদের একটি অংশ আপনার যে শোল্ডার রাব করছে তার বিরুদ্ধেই কিন্তু তারা অবস্থান নিয়েছে। আপনার এখানে ডান, বাম, মধ্য কেউ কিন্তু বাদ যাননি। আপনার সাবেক সরকার, তাদের মিত্র দলগুলো, কিংবা আপনার যারা বিরোধী অবস্থানে ছিলেন আপনার জাতীয় সংসদে, কেউ বাদ নেই। তো সুতরাং এই অভাবিত এবং অভূতপূর্ব এই যে এক স্বরে এক রায় কথা বলা, সেটি বিরল। আমাদের সকল সময়ের সকল রকমের ইস্পাত কঠিন ঐক্য ছাপিয়ে গেছে। এবং সেই জন্যে আমি মনে করি যে ৭১ যেটা আমরা পারিনি, সচেতনতার লেভেল হয়তো একরকম ছিল না, কিছু লোক বিপদগামী হয়েছে, স্বাধীনতার যুদ্ধে বিরোধিতা করছে, এখন এই পর্যায়ে এসে এখন কিন্তু সবাই সমস্যার কথা বলছে। অবশ্য দলীয় অবস্থান এক একজন এক এক রকম, প্রায়োরিটি এক একজন এক এক রকম, আপনার যে ন্যারেটিভ তার মধ্যে ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাই কিন্তু এখন এখন দেখুন পুরো বিষয়টাকে কিভাবে ডাইভার্ট করা হয়। যে অন্তু বড়ুয়া, আমি শিওর যেটি একটি ফেক আইডি, কারণ তার কোনো ছবি নাই, হ্যাঁ, কিন্তু তারপরে তার বক্তব্যটি গুরুত্বপূর্ণ। দেখুন সে কি বলছে, এখন খুব একেবারে দেশ নিয়ে চিন্তা করা হচ্ছে, তাই না? দেশকে চুষে ধ্বংস করে, দেশকে ঋণগ্রস্ত করে $234 বিলিয়ন পাচার করার সময় এমন দরদ কোথায় ছিল, কোথায় আছে অতিভক্তি চোরের লক্ষণ? হ্যাঁ, এই যে এই সমস্ত কথা বলে দেশ আজকে যে যখন ক্রান্তি লগ্নে এই যে মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে যে আসল দৃষ্টিটিকে অন্যদিকে সরিয়ে রেখে বাংলাদেশের একটা ভয়াবহ সর্বনাশ ডেকে আনা, এই যে চক্র, তারা কিন্তু এখনো আবারও অনেক শক্তিশালী। সেই অর্থে বাংলাদেশের যারা স্বাধীনতার পক্ষের শক্তি আছে, তারা কি শক্তিশালী আছে? শাহজাদা পারভিন, এই যে দেখেন, আমি আপনাকে একটু আগেই বললাম যে একটি অংশ তখনও ৭১-ও কিন্তু একটি অংশ ছিল না। এবং এই যে মানে যিনি এই কমেন্টস করেছেন তার কথা কি বোঝা যাচ্ছে, মানে এটা তার কাছে কোনো গুরুত্বই নাই। এই যে করিডোরটা দেওয়া হচ্ছে, এটা তার কাছে বরং মনে হচ্ছে যে সে এটার সাপোর্ট তার আছে। তো এরকম তো মানে বিষয় সবাই আসলে থাকবেই, কিন্তু আসলে এদের বিষয়টা আলোচনার বিষয়ে না আনাই ভালো, কারণ সবকিছু আলোচনার ভিতরে আসবে না। যেখানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠছে, সেইখানে এইসব আলোচনা যে মানে একেবারেই সেই অন্য একটা ব্যাপারকে তারা ইন্ডিকেট করছে এবং সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটাই তারা করছে। তো আমাদের সেনাপ্রধান যখন উদ্বিগ্ন, আমার মনে হয় যে এই জায়গাটি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তারা খুবই সতর্কতার সাথে বিষয়টি দেখবেন। এবং আমি গতকালকে দেখলাম যে একটি রামু ক্যান্টনমেন্টের যে উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা আছেন, তাদেরকে বের না হওয়ার জন্য একটা আদেশ জারি করা হয়েছে। তো নিশ্চয়ই সেনাবাহিনী বিষয়গুলোর উপরে নজর রাখছেন, এবং যেহেতু আসলে এখন দেশে কোনো জনগণের নির্বাচিত কোনো সরকার নাই, সে জায়গাটি ডিসিশন দেওয়া বা সবকিছুর ব্যাপারে একটা সমস্যা তো আছেই, এটা তো আমরা বুঝতেই পারছি। তারপরে এই সরকারটা অনির্বাচিত একটা সরকার, এর কোনো জবাবদিহিতাই নাই এই সরকারের। জনগণের তারা তাদের ইচ্ছা মতো যা খুশি তাই তারা আসলে করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার বিশ্বাস যেটি, সেটি হচ্ছে যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী
সকল চক্রান্ত আসলে রুখে দিবেন, বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে। এটা কিসের আমি বিশ্বাস করি। দেশপ্রেমিক? আমি মাঝে মধ্যে বুঝতে পারি না, তাদের কথায় কথায় আমাদেরকে দেশপ্রেমিক বলতে হয়, তাই না? তো ঠিক আছে, তারা দেশপ্রেমিক সেনাবাহিনী, জনাব নাজমুল হাসান করিমুল্লাহ, আমার এই দেশপ্রেমিক সেনাবাহিনী কি করছে? যখন আমার স্বাধীনতার সার্বভৌমত্ব আক্রান্ত, যখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে বহির্শক্তি আমাদের সীমান্ত নিয়ন্ত্রণ করছে, সরাসরি ভাষায় যাকে বলে আমরা আমাদের ভূখণ্ড হারিয়ে ফেলেছি, রাইট? তখন আমার সেনাবাহিনী কি করছে? আমাদের এই দেশপ্রেমিক সেনাবাহিনীর কাজটা কি, দরকারটা কি? দেখুন, আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী, আমি বলবো শুধু সেনাবাহিনী নয়, সেনা, নৌ এবং বিমান, 3 বাহিনী এবং অন্য যে বাহিনীগুলো পিপল ইন ইউনিফর্ম হিসেবে কাজ করছেন, যেমন আমাদের সীমান্ত রক্ষা দায়িত্বে নিয়োজিত বিজিবি, পুলিশ, আনসার, বিডিপি, সবাই কিন্তু আসলে যে যার অবস্থানে থেকে উদ্বিগ্ন চিত্তে খেয়াল করছেন পরিবেশ পরিস্থিতি, এবং সেই সঙ্গে সময় তারা দ্রুত আমাদের যে হাতছাড়া কোনো হয়ে যাচ্ছে না? যে কোনো মূল্যে প্রতি ইঞ্চি জমি আমাদের তা রক্ষার জন্য বদ্ধপরিকর, এবং আমাদের সশস্ত্র বাহিনী যুদ্ধবাজ নয়, এটা ইতিমধ্যে তারা প্রমাণ করেছেন। শত রকমের উস্কানি থাকা সত্ত্বেও তারা কিন্তু রেস্ট্রেইন করছেন, এটাই সবচেয়ে বড় বিষয়। এবং আমি মনে করি তাদের একটা কনসার্ন আছে বলেই মাননীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অন্যরা কিন্তু বাক সংযত হয়েছেন। তা না হলে আপনার তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার একটা চেষ্টা হয়তো তাদের মধ্যে পরিলক্ষিত হতো। অন্য সকল আমরাও বিশ্বাস করতে চাই, আস্থা রাখতে চাই, সবাই যেভাবে করে এখন মুখ খুলছে, আমি বিশ্বাস করি যে খুব দ্রুত এই ব্যাপারে আমরা বাস্তবসম্মত কিছু একটা দেখতে পাবো, যাতে করে বাংলাদেশের 1 ইঞ্চি জমিও হাতছাড়া না হয়। যা এরই মধ্যে হাতছাড়া হয়েছে সেটি যেন আমরা খুব দ্রুত পুনরুদ্ধার করতে সক্ষম হই, সেই ব্যাপারে নিশ্চয়ই সব মহল থেকে তৎপরতা থাকবে। দরকার হলে ওই যে লং মার্চ কিংবা যে কোনো ভাবে ঐক্যবদ্ধ হয়ে এই প্রতিরোধ বাংলাদেশের মানুষকে গড়ে তুলতে হবে, এবং সময় খুব দ্রুত শেষ হয়ে যাবে। যদি এখনই ঐক্যবদ্ধ না হওয়া যায়, তাহলে এই দেশের অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব এরই মধ্যে হুমকিতে আক্রান্ত। শেষ পর্যন্ত আমরা আর সেটি লাগাম টানতে পারবো কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ এবং শাহজাদা পারভীন, আপনাদের দুজনকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনারা ভালো থাকুন। এবং দর্শক, এই ছিল আমার আজকের আয়োজনে। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন।